আপনি কি জানেন এমন একটি কারাগার রয়েছে যেখানে বন্দীদের সকাল হলেই ছেড়ে দেওয়া হয়। তারা সাধারণ মানুষের মতোই সারা গ্রামে বিভিন্ন রকম কাজ করে বেড়ান। কেউ মাছ বিক্রি করেন, কেউ দোকানে কাজ করেন, আবার কেউ বাড়ি তৈরি করেন। আর যেই কারাগারের কথা আমি বলছি সেটি রয়েছে আমাদের ভারতবর্ষে, তাও আবার আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেই। এই ভিডিও থাকছে সেই কারাগারের বন্দীদের জীবনযাপনের নানান গল্প। সেটা কি আসলেই মুক্ত? সকালে ছেড়ে দেওয়া হয় সত্যি সত্যি? হ্যাঁ, সকাল মোটামুটি যা শুনেছি ৫টার সময় ছেড়ে দেয়, যে রাত্রির ৮টার সময় আবার হাজিরা হয়। ৫টা থেকে ৮টা। ৮টা অবধি। আর মোটামুটি কতজন রয়েছে এখানে বন্দি? মোটামুটি প্রায় ৩০০ তো হবে কম করে হলে। ৩০০ জনকেই ছেড়ে দেওয়া হয়? হ্যাঁ, ৩০০ জন যারা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, কীরকম সাজার আসামি থাকে এখানে? এখানে মার্ডার কেস, তার বেশিরভাগ মার্ডার কেস, অথচ কেউ হয়তো। এছাড়াও থাকছে এমন একটি জায়গা যেই জায়গায় সাহিত্য সম্রাট অনুপ্রাণিত হয়েছিলেন আনন্দমঠ উপন্যাস লেখার জন্য। এছাড়াও রয়েছে ভারতবর্ষের জাতীয় গান বন্দে মাতরম লেখা হয়েছিল একটি বিশেষ জায়গা, বিশেষ মন্দিরে বসে। সেই মন্দির এবং সেই জায়গার বিস্তারিত কাহিনী, যেখানে কালী ঠাকুরকে এখনও শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার সাথে উপরে পাওনা থাকছে পদ্মা নদীর মনোমুগ্ধকর ছবি। তো চলুন শুরু করি আজকের এই ঐতিহাসিক বা ইতিহাস বিজড়িত একটি সুন্দর ভ্রমণ কাহিনী। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি যেই জায়গায়, দেখুন এই জায়গাটা বিখ্যাত। আমাদের ভারতের জাতীয় গান এই জায়গায় বসেই লেখা হয়েছিল। এবং আমার সামনে রয়েছে ভারতবর্ষের একমাত্র মুক্ত সংশোধনাগার, যাকে মুক্ত জেল বলা হয়। আজকে আমি ঘোরাবো ঐতিহাসিক লালগোলার বিশেষ কিছু ঐতিহাসিক স্থান এবং তার মাহাত্ম্য আজকের ভিডিওতে থাকছে। এবং কিভাবে মুক্ত জেলে সকালবেলায় বন্দীদের ছেড়ে দেওয়া হয়, সারাদিন তারা সাধারণ মানুষের মতোই বাইরে কাজ করে এবং এখানে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা আবার হাজিরা দেয়, সেই সবই থাকছে ভিডিওতে। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে এবং অনেক ইনফরমেটিভ হবে আজকের ভিডিওটি। আজকে জার্নি শুরু হয়েছে বনগাঁ স্টেশনের একটু আগে সাতবাড়িয়া হল থেকে। এখান থেকে যাব রানাঘাট, আর রানাঘাট থেকে 7টায় একটা ট্রেন রয়েছে রানাঘাট লালগোলা লোকাল। তবে লোকাল হলেও ট্রেনটার সিট অনেক ভালো এবং বসে বেশ আরাম পাওয়া যায়, যেহেতু রানাঘাট থেকে প্রায় 3.5 ঘন্টা মতো লাগে। 3.5 ঘন্টা না, 3 ঘন্টা 20 মিনিট মতো লাগে। আর এখান থেকে যেতে আমার সময় লাগবে প্রায় 35 বা 40 মিনিট। এই টোটাল জার্নি হবে আজকে 4 ঘন্টার উপরে। তো আমাদের ট্রেন এখনই আসবে, এখন বাজে 6টা 5। আমাদের ট্রেনটা একটু লেট করেছিল, ওর জন্য এই ট্রেনটা পেতে মোটামুটি দৌড়ে আসলাম। আর এখন বাজে 7টা, আর ট্রেনে উঠছি, এখনই ট্রেন ছেড়ে দেবে। জেনারেলি এই ট্রেনে জার্নি হবে ওই 3 ঘন্টা 20 মিনিট মতো। ট্রেনের সিটগুলো বেশ ভালো। লোকাল ট্রেন হলেও এই ট্রেনে যাওয়ার মজাই কিন্তু আলাদা। মানে সিটটা বেশ স্পঞ্জি, ভালো, বেশ বসে মজা আছে। জেনারেলি লোকাল ট্রেনে কী হয়, 3-4 ঘন্টার জার্নি হলে একটা জায়গায় বসে থাকা যায় না, এটাই সে সমস্যা নেই। আপনারা যদি আসেন তাহলে সকাল 7টায়, ঠিক 7টায় ছাড়ে রানাঘাট থেকে লোকাল ট্রেন, মানে ভাড়া লোকালের মতোই। 35 টাকা রানাঘাট থেকে লালগোলা, আসতে পারেন, অসুবিধা নেই। আর দেখুন এখন লালগোলা ঢুকছে, প্রায় ফাঁকা হয়ে গেছে, বেশিরভাগ লোকই নেমে গেছে বহরমপুরে। দীর্ঘ প্রায় 4 ঘন্টা 10-15 মিনিট জার্নি পর আমরা এখানে পৌঁছেছি লালগোলা স্টেশনে। আর এখান থেকে আমরা প্রথমে বেরোবো, বেরিয়ে বাইরে যাব, তারপর যাব মুক্ত জেলের দিকে। আর লালগোলার সম্পর্কে একটা কথা বলে রাখি, এর নাম উৎপত্তি সম্পর্কে যতটুকু আমি জেনেছি, লাল, এখানকার মাটি নাকি খুব লাল এবং সেই জলাশয়ে গাঢ় লাল রঙের একটা প্রতিচ্ছবি পড়তো। আর গোলা শব্দের অর্থ বসতি, এই নাম অনুযায়ী লালগোলা। আর দেখুন কত লোক নামছে এখানে। তো লালগোলা স্টেশন থেকে এখন নিচে নামবো। লালগোলা হচ্ছে শেষ স্টেশন, এদিকে আর কোনো স্টেশন নেই, সামনে পুরো শেষ, ওইদিকে বাংলাদেশ। আর পদ্মা, গঙ্গা আর ভৈরব, এই 3টে নদীর বিধৌত অঞ্চল কিন্তু লালগোলা। আর লালগোলা নামের উৎপত্তি সম্পর্কে তো আপনাদের বললামই, কেন লালগোলার নাম হয়েছে। আমরা এসেছিলাম এই ট্রেনটায়, দেখুন যথেষ্ট সুন্দর দেখতে লাগছে। তবে আমি সামনেটাও দেখাই আপনাদের, সামনে কিন্তু ট্রেন যাওয়ারও জায়গা নেই,
এখানেই স্টপ, এখানেই শেষ, এরপরেই বাংলাদেশ। তবে আমরা এইখান থেকে বেরোবো, বেরিয়ে সামনে যাব। দেখি লালগোলা স্টেশন থেকে বেরিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি। কত করে লুচি? 7 টাকা পিস, 3টে 20, 3টে করে 2 জায়গায় দাও। খাবো। তো এই কাকার কাছে শুনবো মুক্ত জেল নিয়ে। সকালে কয়দিনের ছেড়ে দেয় এখন? হ্যাঁ, কয়েদিদেরকে ছেড়ে দেয়, ওরা কাজকর্ম করে। হ্যাঁ, কেউ টুকটুকি চালায়, কেউ হয়তো মুনিশ কাটে। হ্যাঁ, টুকটুকি চালায়? হ্যাঁ, টুকটুকি চালায়, কেউ মুনিশ কাটে, কেউ হয়তো দেখা গেল এই ঘরের রাজমিস্ত্রির কাজে গেল। কোথায় পাওয়া যাবে তাদের এখন? ওদেরকে এখন সব কাজে চলে যাবে, বিকালবেলা হলে পাওয়া যাবে সব মুক্তি জেলের ওখানে। বিকেলবেলা কটা টাকা ঢুকতে দেয়? মোটামুটি 4টে-5টার দিকে ওরা ঢুকে পড়ে। আর সকাল কটায় বেরোয়? সকালে ভোরবেলায় বেরিয়ে যায়। রোল কল করে বের করে, তাই তো? হ্যাঁ। অন্য কোথাও চলে যায় না তারা? না, ওরা যেতে পারবে না তো, কী করে যাবে? গেলে তো আবার পরে আবার সাজা দিয়ে দেবে। আচ্ছা, ওরা যেতে পারবে না। ঠিক আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আমরা লুচিটা খেলাম, তো এখান থেকেই শুনে নিলাম। আমরা এবার যাব টোটো ধরে পুরো মুক্ত জেলের সামনে, এবং বাদ বাকিটা টোটোর ওখানে গিয়ে দেখাচ্ছি। তো আমরা একটা টোটো করে নিয়েছি। এখান থেকে কতক্ষণ সময় লাগবে গো দাদা রাজবাড়ি যেতে? মোটামুটি 5-7 মিনিট। 5-7 মিনিট টোটোতে লাগবে। আর এখান থেকে ভাড়া 10 টাকা মাত্র। তো ওখানে আমরা নর্মাল যে পাবলিক ট্রান্সপোর্ট সেখানেই যাচ্ছি। তারপরে ওখানে গিয়ে ওই দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের। আর দেখুন লালগোলা বেশ ভালোই ভিড় থাকে এবং জমজমাটি এলাকা। আমরা চলে এসেছি রাজবাড়ির সামনে, লালগোলা রাজবাড়ির সামনে। আর দেখুন রথযাত্রা উপলক্ষে মেলা হচ্ছে। রথ শেষ হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, তবুও মেলা এখনও চলছে। মেলা কতদিন চলবে? আরও 13 দিন চলবে, মানে 1 মাস মেলা হয় প্রতি বছর। রথযাত্রা উপলক্ষে এখানে 1 মাস মেলা হয়। আর আমরা রাজবাড়ির প্রাঙ্গণে চলে এসেছি, একদম ঢোকার মুখের গেটে। তবে মেন গেটটা বন্ধ, পাশে পকেট গেটটা খোলা রয়েছে। ওখানে গিয়ে শুনতে হবে কোনো বন্দি আছে কি না বাইরে। যদি বাইরে থাকে তো খুব ভালো হবে, তাদের মুখ দিয়ে শোনানো যাবে আসল কাহিনী। কাকু, এটা তো মুক্ত জেল, তাই তো? এটাই রাজবাড়ি, এটাই তো মুক্ত জেল। হ্যাঁ। তা এরকম কোনো বন্দি আছে যে বাইরে কাজ করছে? সব বাইরে চলে যায়। এখানে কোনো কাজ কেউ করে না? আশেপাশে কাউকে পাবো না? 2-1 জন। ভেতরের দিকে না ওইদিকে? গাছতলায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এটা দিয়ে আগে ভেতরে প্রবেশ করি। এই দেখুন রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি। আর এদিকে খুব সুন্দর সুন্দর যেই মানে এটা তো কোনো মন্দির হতে পারে, যাই হোক। আর এই কুয়োটা দেখুন, এখন আবর্জনা ফেলার স্তূপ, আর কিচ্ছু না। আর এদিকে পাঁচিল কতটা উঁচু দেখুন, 25 ফুট তো হয়ে যাবেই। তো আমরা মুক্ত সংশোধনাগারের ভেতরে প্রবেশ করছি। এখন বাজে 11টা, সবাই কাজে চলে গেছে জেনারেলি। ওর জন্য এখন কাউকে পাচ্ছি না দেখা। আর তাদের দেখা পেতে গেলে 2-3টে নাগাদ আসতে হবে। আর এইদিকে দেখুন, বোর্ডটা দেখুন, লালগোলা মুক্ত সংশোধনাগার। লালগোলার মুর্শিদাবাদ, এটা লালগোলার মধ্যেই পড়ে। আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, মুক্ত সংশোধনাগার চালু হয়েছিল বামফ্রন্টের সময়। ওটা ছিল 1987 সাল। 1987 সালেই মুক্ত সংশোধনাগার চালু হয়েছিল। পুরো যে রাজবাড়িটা নির্মাণ হয়েছিল বহু আগে। আর চিরস্থায়ী বন্দোবস্তের সময়, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে 1793 সাল নাগাদ এখানে রাজার শাসন শুরু হয়। এবার রাজার শাসন শুরু হওয়ার পর, রাজার শাসন না, জমিদার শাসন শুরু হয়। জমিদার শাসন শুরু হওয়ার পরে এই জমিদার বাড়িটা তৈরি হয়। তারপরে এখানে এসেছিলেন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে এসেই এইখান থেকেই তিনি এখানে সন্ন্যাসী ছদ্মবেশে ছিলেন। এখান থেকেই তিনি নাকি আনন্দমঠ উপন্যাস লেখার একটা অনুপ্রেরণা পেয়েছিলেন, এইরকমই আমরা শুনতে পাই। আর যেই আনন্দমঠ উপন্যাসের যেই আমাদের জাতীয় স্তোত্র যেটা রয়েছে বন্দে মাতরম, সেটা লিখবো আমরা সামনে গিয়ে। আসলে মুক্ত সংশোধনাগারের ওখানে কিছু বিধিনিষেধ রয়েছে, যেই কারণে ওখানে ভিডিও করা যাচ্ছে না। আমার প্রথমে জিজ্ঞাসা করেছিলাম একজন ইন্সপেক্টরকে, তা উনি জেলার কাছে শুনে এসে বললেন ওখানে ভিডিও করা যাবে না, তাই ওখানে আর দৃশ্য আমরা তুলিনি। এপাশে এসে মন্দিরের সামনে দাঁড়িয়েছি এখন। লালগোলা রাজ মন্দির, রাজেশ্বরী মা কালী, মানে শৃঙ্খলিত কালী মন্দির। এখানে দাঁড়িয়ে কথা বলছি। ব্যাপার হচ্ছে
পুরো সংশোধনাগার জীবনে যাদের দীর্ঘ জীবন বা দীর্ঘ মেয়াদি সাজা হয় 5 থেকে 7 বছর সাজা কাটানোর পরে যদি তাদের ট্র্যাক রেকর্ড ভালো থাকে তাহলে এখানে আনা হয়। এখানে এনে তাদের সাধারণ জীবনযাপন দেওয়া হয়, সকালবেলা বেরিয়ে যায়, মোটামুটি ভোরবেলা নাগাদ বেরিয়ে যায়, বেরিয়ে তারা বিভিন্ন রকম কাজ করেন। স্থানীয় মানুষের কাছে যেটা শুনলাম, আর কোনো কয়েদির সাক্ষাৎকার নেওয়া যাবে না, সেটাও নিষেধ রয়েছে, ওর জন্য ওটাও নেওয়া যাচ্ছে না। তো স্থানীয় মানুষের কাছে শুনলাম যেটা, সেই অনুযায়ী ভোরবেলা বেরিয়ে যায়, আবার ওই 2টো থেকে 5টার মধ্যে সবাই ফেরে। বেরোনোর সময় একটা রোল কল হয় ওদের, আর ঢোকার সময় রোল কল হয়। তবে যেই অর্থ ওরা উপার্জন করে সেই অর্থ ওদের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা থাকে এবং পরে পরিবারে সেই অর্থ পাঠাতে পারে, এবং মাসে নাকি একবার পরিবারের সঙ্গেও দেখা করতে দেয়। যদি ট্র্যাক রেকর্ড ভালো থাকে তাহলেই এইখানে আনা হয়। আর এখান থেকে যদি কেউ পালানোর চেষ্টা করে, যদিও এখনও পর্যন্ত একজনও পালানোর চেষ্টা করেনি, তাহলে তাকে আবার সেই প্রথম থেকে সাজা কাটতে হয়। এটা একটা ব্যাপার। আর যেটা বলছিলাম, এখানে এসেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, আর সন্ন্যাসীর বেশে তিনি এখানে আত্মগোপন করেছিলেন ইংরেজদের হাত থেকে চোখে ধুলো দিয়ে। এটা হচ্ছে ব্যাপার। আর আমি যেখানে রয়েছি এখন, যেখানে একদম পুরো মন্দিরটায়, এই মন্দিরে একটা কালী ঠাকুরের মূর্তি রয়েছে, যেটা শৃঙ্খল দিয়ে বাঁধা এবং দারু বা নিম কাঠ দিয়ে তৈরি। আর কত সুন্দর মন্দিরটা দেখুন। প্রাচীনকাল থেকে কিন্তু একই রঙে মানে রেঙে রয়েছে মন্দিরটা, একই রঙে রাঙিয়ে তোলা হয়েছে, রং পরিবর্তন করা হয়নি। রং প্রতি বছর করা হয়, কিন্তু একই রং, কোনো রঙের পরিবর্তন নেই। আর লাল গোলা যেহেতু, তাই লাল রঙের পুরো মন্দির। যাই হোক, আমরা ভেতরে ঢুকে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই লালগোলা রাজরাজেশ্বরী কালী মন্দিরেই ভারতের স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র বন্দে মাতরম রচিত হয়। আচ্ছা, এই শৃঙ্খলিত কালীমূর্তি পরাধীন ভারতমাতা কল্পনায় কালজয়ী উপন্যাস আনন্দমঠ রচনায় উদ্বুদ্ধ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিশ্বে বন্দিত বন্দে মাতরম স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজপরিবারের পক্ষ থেকে তাকে সশ্রদ্ধ প্রণাম জানানো হয়েছে। আর তার প্রমাণ কিন্তু এটা, এই যে তোরণটা রয়েছে, এই তোরণেই পুরো পাথর দিয়ে খোদাই করে লেখা আছে তার সাহিত্য কীর্তি। ওর জন্য এই জায়গাটা এত বিখ্যাত। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি, আর মন্দিরের ভেতর প্রবেশ করে আমাদের মন্দিরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দৃশ্য, দেখুন একদম ঠান্ডা শান্ত হয়ে যাবে আপনার মন এই মন্দিরের ভেতরে ঢুকলে। দেখুন, পুরো সিমেন্ট দিয়ে খোদাই করে এইগুলো বানানো হয়েছে। তবে মন্দিরে ঘুরতে গেলে না, যে কোনো এক জায়গায় জুতো খুলে রাখা উচিত। আমিও সেটাই করব। আর কখন এরা হাতের থেকে ক্যামেরা নিয়ে পালাবে সেটাও একটা ব্যাপার। দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, কি সুন্দর তৈরি করা রয়েছে এগুলো এখানে। এই রাজরাজেশ্বরী মন্দিরের মূর্তি নিয়ে অনেক ইতিহাস রয়েছে। ইতিহাস অনুযায়ী এই কালী মূর্তিটি আদিরূপ মূলত বর্ধমান জেলার কাটোয়ার মণ্ডল গ্রামে এক বর্ধিষ্ণু ভট্টাচার্য পরিবারের কুলদেবী ছিলেন। পরবর্তীতে রাজা স্বপ্নাদেশ পেয়ে তাকে উদ্ধার করেন। পদ্মার ভাঙনে কলকলির চর থেকে এই মূর্তিকে উদ্ধার করা হয়। রাজা রামশঙ্কর রায় এক রাতে স্বপ্নাদেশ পান যে পদ্মার শাখা নদী বা কলকলির চরে দেবী রাজরাজেশ্বরী অবহেলায় পড়ে আছেন। স্বপ্নাদেশ পেয়ে রাজা তার রাজপুরোহিত ওই সৈন্যদের নিয়ে চলে যান এবং সেখান থেকে দেবীর প্রাচীন এই কাঠামোটি উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে 1813 সালে বর্তমান মন্দিরে এই মূর্তির স্থায়ী প্রতিষ্ঠা করা হয়। দেখুন, মন্দিরের চারিপাশে একাধিক শিবলিঙ্গ রয়েছে কোষ্ঠী পাথরের, এবং উপরে লেখা রয়েছে এটা যেমন সৌভাগ্যেশ্বর, আর এখানে লেখা রয়েছে মাহিমেশ্বর, এখানে কি লেখা আছে শ্রীকান্তেশ্বর। এক একটা শিবলিঙ্গের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, দেখুন, এবং সবগুলোই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। তবে এর ছাদটা নতুন করে করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে, রক্ষণাবেক্ষণের জন্য। আর আমার সামনে একটা গাছ রয়েছে, দেখুন কত বছরের পুরনো গাছ। আর মেন ভয় হচ্ছে এদের নিয়ে, গাছের নিচে দেখুন কত শঙ্খ, এগুলো হয়তো দক্ষিণাবর্ত শঙ্খ, আমার ভুল হলে আপনারা কমেন্টে জানাবেন। দেখুন কত শঙ্খ এখানে, হয়তো শঙ্খ দান করেন কেউ এখানে। আর প্রত্যেকটা শিলাকে এখানে নারায়ণভাবে পুজো করা হয়, ওই জন্য প্রত্যেকটা শিলার ওপরে ফুল বেলপাতা এগুলো রাখা রয়েছে। আর সামনে একটা ছোট শিবের প্রতিকৃতি করা রয়েছে।
জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরে দেবীর প্রতিষ্ঠার সময় নাকি 108টা বলি দেওয়া হয়েছিল এবং সেই রাত্রেই দেবী ক্রোধিত হয়ে এই মন্দির ত্যাগ করতে চেয়েছিলেন। ওর জন্যই এই মন্দিরের গেট লোহার এবং দেবীকে শৃঙ্খল বা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং ওই দিনই প্রথম, ওই দিনই শেষ। তার পরবর্তীতে আর কোনো দিন এই মন্দিরে কোনো রকম বলি হয়নি। খুব সুন্দর আলপনা আঁকা রয়েছে এখানে দেখুন। আর আমার সামনে একটা বলি কাঠ রয়েছে, যেই বলি কাঠে একবার মাত্র বলি হয়েছিল 108টা। সেই একবার মাত্র বলি হয়েছিল, তারপরে মা রুষ্ট হন এই বলির রক্ত দেখে। তারপর এখানে আর বলি হয় না, এখানে শুধুমাত্র পুজো হয়। আর এখন শ্যামা সঙ্গীত বাজছে দেখুন, খুব সুন্দর শ্যামা সঙ্গীত বাজছে। আর এখানে এরকম অনবরত বেজেই চলে। আর এই মানে আলপনাটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে। লালগোলা রাজেশ্বরী কালী মায়ের মন্দির বা শৃঙ্খলিত কালী মায়ের মন্দির, যেখানে বসে বা যেই মন্দিরে বসে আমাদের ভারতবর্ষের জাতীয় স্তোত্র বন্দে মাতরম রচনা হয়েছিল, সেই মন্দির থেকে বেরোচ্ছি। তবে মন্দিরের ভেতর যতক্ষণ থাকবেন আপনি, আপনার মন প্রাণ শীতল হয়ে যাবে, সত্যিই শীতল হয়ে যাবে। প্রচণ্ড গরম আজকে, যদিও তবুও এই মন্দিরের এখানে যথেষ্ট শীতল। তো আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমরা সামনে একটা জায়গায় যাব, কলকলি। যেই কলকলি থেকে, বর্তমানে অবশ্য কলকলির অবস্থা কী রয়েছে সেটা দেখতে হবে, তবে যেই কলকলি থেকেই কিন্তু এই কাঠ ভেসে এসেছিল এবং যেটা আপনারা শুনলেন, সেই রাজা স্বপ্নাদেশ পেয়ে এইখান থেকেই কাঠ সংগ্রহ করে এই মাকে এখানে স্থাপন করেছিলেন। তো আমরা এই দিক দিয়ে বেরোবো। তো আমরা এখানে দুজন দাদা বসে আছে। যেহেতু লালগোলা এসছি এবং লালগোলা, তোমাদের বাড়ি লালগোলাতেই নাকি? এখানেই? আচ্ছা আচ্ছা। তো আমি দুটো কথা জিজ্ঞাসা করবো তোমাদের। প্রথম কথা হচ্ছে, মুক্ত সংশোধনাগার বা মুক্ত জেল যেটা, সেটা কি আসলেই মুক্ত? সকালে ছেড়ে দেওয়া হয় সত্যি সত্যি? হ্যাঁ, সকাল মোটামুটি যা শুনেছি 5টার সময় ছেড়ে দেয়, যে রাত্রির 8টার সময় আবার হাজিরা হয়। 5টা থেকে 8টা? 8টা অবধি। আর মোটামুটি কতজন রয়েছে এখানে বন্দি? মোটামুটি প্রায় 300 তো হবে কম করে হলে। 300 জনকেই ছেড়ে দেওয়া হয়? হ্যাঁ, 300 জন, যারা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, কীরকম সাজার আসামি থাকে এখানে? এখানে মার্ডার কেস, তার বেশিরভাগ মার্ডার কেস, অথচ কেউ হয়তো চুরি ছিনতাই সেরকম হয় না, মার্ডার কেসই বেশি। তো এখানে যাদের আনা হয়, আমি শুনেছি যে অন্য জেলে মোটামুটি 5-7 বছর থাকে, যাতে দীর্ঘমেয়াদী জেল হয় আর কি, বা সাজা হয়, তারপরে এখানে আনা হয়। হ্যাঁ, তারপরে এখানে আনা হয়, মানে ওদের যখন দেখে পরিস্থিতিটা যে হ্যাঁ একটু শুধরে গেছে ওরা, তখনই মুক্তি জেলে আনা হয়। আচ্ছা, মানে আচ্ছা। ওদের ব্যবহারের ওপর ডিপেন্ড করে ওদেরকে নিয়ে আসা হয়। যাদের এখানে সকালে ছেড়ে দেওয়া হয়, এমন কি কখনো হয়েছে যে কেউ পালিয়ে গেছে? হ্যাঁ, কতবার, এই মোটামুটি 6 মাস আগেকার ঘটনা, পালিয়ে গেছে। তারপরে? পালিয়ে গিয়ে আবার ওদেরকে তখন আবার আলাদা সেন্ট্রাল জেলে ভরে দেয়। আবার বেশি অত্যাচার? আবার ওদের ওপর তখন ওই সাজাটা আবার বেড়ে যায়, যে না এরা শুধরায়নি, তখন আবার সেই ওই জেলগুলো যে না বেরাতে পারে না, ওই সব জেলে। তো ওরা বাইরে বেরিয়ে কি কি ধরনের কাজ করে? এরা বাইরে বেরিয়ে কেউ যেরকম হয়তো মাটি কাটা হোক কিংবা লেবার টাইপের যেসব কাজগুলো, রাজমিস্ত্রি হোক, জঙ্গল পরিষ্কার, এইসব ইত্যাদি করে থাকে। আচ্ছা। আর মাছ টাছও বিক্রি করে নাকি? হ্যাঁ, মাছ সবজি যে যেরকম পারে, মানে ওটা ডিপেন্ড করছে যে মানে সবাই লোকটা লেবারের কাজই করে? করে এইরকম। আচ্ছা। তা এদের যে উপার্জনের টাকা, এটা কি এদের কাছেই থাকে? এটাই এদের কাছেই থাকে, এটা এদের আমি শুধু সংসার। ওদের কি নিজস্ব অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে থাকে? এই যারা অ্যাকাউন্ট করেছে, এবার এখানে তো সবাই তো আর অ্যাকাউন্ট করে না, বেশিরভাগ আচ্ছা, এদের কি মাসে বা 6 মাস বা এরকম একটা ইয়ে আছে যে বাড়িতে যেতে দেয়? এটা হচ্ছে বছরেও হয়, অনেক সময় 1-8 বছরের উপরে হয়। কতদিনের তখন জন্য? সেটা 10 দিন হোক, 15 দিন হোক, কিংবা খুব বেশি হলে 25-30 দিন, ব্যাস, এর বেশি না। মানে বাড়িতে যেতে দেয়, নিজেরাই বাড়িতে চলে হ্যাঁ, যায়? চলে যায়। এখানে যেই বন্দিরা রয়েছে তাদের বাড়ি কত কত দূর, এটা জানা আছে? মোটামুটি আসানসোল আছে, দুর্গাপুর আছে, আমাদের এই নিকটবর্তী এখানে বহরমপুরের যেমন একজন আছে, আচ্ছা। আরও সব বিভিন্ন জায়গায়, কলকাতা, হুগলি, হাওড়া, বিভিন্ন মানে আপনার জন্ম এখানেই, তাই তো? হ্যাঁ, আমার তো এখানে বাড়ি এখানেই, একদম এইসব একবারে মুক্ত proper জেলের লালগোলা, পাশে? মুক্ত জেলের অপোজিটেই আমার বাড়ি। তাই আপনার কাছ থেকে পাওয়া তথ্য সব কংক্রিট, মানে হ্যাঁ, একদম আসল তথ্য? একবারে, এটা নিয়ে কোনো নিঃসন্দেহ, এটা কোনো আচ্ছা ইয়েই আচ্ছা। হবে না। এই জিজ্ঞাসা করার আর কি, হুম। যে আর আপনাদের এখানে যেহেতু মুক্ত জেল কারণে মানে কোনো রকম অসুবিধা কখনো হয়েছে বা না, দেখা না, গেছে? না, না, না। ওরা মোটামুটি কম বেশি সবাই
পরিবর্তনের দিকে চলে এসছে, তো ওরাও জানে যে আমরা কোনো অন্যায় করলে বিপদ আরো বেশি হতে পারে, ওই জন্য আচ্ছা ওইসব আচ্ছা, নিয়ে কোনো ইয়ে থাকে না। তো অনেক ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। ঠিক আছে, খান্দুরা যাওয়ার জন্য আমাদের কোন জায়গা থেকে ধরতে হবে? খান্দা যাওয়ার জন্য আপনি পাহাড়পুর থেকে, পাহাড়পুর এই এখান লালগোলা পাহাড়পুর মোড় থেকে টোটো পেয়ে যাবো? টোটো করে 20-25 টাকা ভাড়া, ব্যাস পৌঁছে ঠিক যাবে। আছে, তো অনেক ভালো লাগলো এই তথ্যটা জেনে, এবং এই তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং স্থানীয় মানুষের কাছে শুনলাম যার ক্ষেত্রে মানে এই তথ্য আপনাদের গ্রহণযোগ্যতা বাড়াবে, এই জন্যই স্থানীয় মানুষের কাছে শোনা। আর এখানে দেখুন কত পুরনো একটা বট গাছ, এই বট গাছের বয়স কত হবে? যাই হোক, প্রচুর পুরনো দেখুন। তো এখানে কথা বলে আরও দুটো জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এখানে কয়েদিদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয়, তবে সেটা নির্দিষ্ট সময় অনুযায়ী, বেশি সময় না। আরেকটা ব্যাপার, দু রকম কোয়ার্টার রয়েছে, কয়েদিরা ফ্যামিলি নিয়েও থাকতে পারে, এইরকম একটা কোয়ার্টার রয়েছে এদিকে, যার ফলে বেশ ভালো এটা বেশ ভালো লাগলো শুনে। আর একটা বিষয়, তারা কিন্তু যখন বাইরে যায় তখন কয়েদিদের ড্রেস পরে না, এমনি সাধারণ মানুষের ড্রেস পরেই তারা কাজ করতে যায়, যাতে করে চেনা যায় না সাধারণ মানুষ এর সাথে। যাই হোক, আমরা চলে এসেছি এখন একদম জেল মুক্ত সংশোধনাগারের পেছন দিকটা, এদিক থেকে আমরা খান্দুরার দিকে যাব। দেখুন রাজবাড়ির যে পুরো 100 একর, যেটা বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পুরো সরকারের আয়তায় নিয়ে নিয়েছেন বা রাজবাড়ি সরকারকে দান করে দিয়েছে, সেই 100 একরের মধ্যে এটাও রয়েছে। আর এবং মানে এটা দেখে মনে হচ্ছে এরকম হতে পারে এখানে কোনো অনুষ্ঠান হতো, এরকম কিছু। ওপরে কিন্তু খোদাই করে লেখা রয়েছে লালগোলা রাজ। আর প্রচুর হনুমান এদিকে রয়েছে, ভয় লাগছে ক্যামেরাটা নিয়ে না দৌড় মারে, প্রচুর হনুমান এবং বেশ বড় বড়। যাই হোক, আমরা এখন বাইরের থেকে বেরিয়ে কলকলির দিকে যাই। দেখুন আমি উপস্থিত রয়েছি কলকলির সামনে, কলকলির অবস্থাটা এখন দেখুন। এখানেই ভেসে এসেছিল সেই কালীমায়ের মূর্তিটি, তবে এর সঙ্গে পদ্মা নদীর যোগাযোগ ছিল। বর্তমানে যেই রকমভাবে ঘিরে দেওয়া হয়েছে মাঝে, ওর জন্য এটা পুরোপুরি শুকনো। এটা দেখে বোঝা যাচ্ছে এই পাশ দিয়ে এর সাথে পদ্মা নদীর যোগাযোগ ছিল এক সময়, যা ইতিহাসও বলে এবং ভূগোলেও তাই শোনা যায়। তবে এখন পুরোপুরি শুকনো, এখন বর্ষাকাল, তবুও এখানে কোনো জল নেই। এই হচ্ছে অবস্থা। তবে এই রকমভাবে বাদ দিয়ে দিয়ে কিন্তু অনেক নদী মরে যাচ্ছে, এইগুলো একটু ঠেকানো উচিত। তো এখান থেকে খান্দুরার দিকে যাব। খান্দুরা বলতে যেখানে পদ্মা নদী দেখা যাবে, এবং পদ্মা নদীতে স্নান করার ইচ্ছে ছিল কিন্তু গামছা আনা হয়নি, সেটা একটা ব্যাপার। সেই পদ্মা নদী দেখা যাবে পুরো। আমি রাজবাড়ির পাশ দিয়েই হাঁটছি, এই যে রাজবাড়ি প্রাঙ্গণ দেখুন, রাজবাড়ির একটা অংশ এখানেও রয়েছে, উল্টো দিকে কলকলে যেটা দেখালাম আমি আপনাদের, এখানে ঘাট করাও ছিল। আর সামনের মোড় থেকে আমরা খান্দুরা যাওয়ার টোটো ধরবো। টোটো বলতে কি, জেনারেলি আপনারা যদি একদিন লালগোলা ঘুরতে চান, একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে লালগোলার, ঐতিহাসিক গুরুত্ব মানে ভালো ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেই হিসেবে যদি আপনারা ঘুরতে চান একটা টোটো রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ওই 500 টাকা বলবে, বার্গেনিং করে 300-র মধ্যে চলে আসবে। তবে আমরা শেয়ারে যাচ্ছি, যেহেতু আমাদের এক একটা স্পটে কত সময় লাগবে আমরা বলতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা সামনে থেকে টোটো ধরবো। তো আমরা এখান থেকে টোটো করেছি, টোটোয় 30 টাকা করে পার হেড, 30 টাকার বিনিময়ে আমরা চলে যাচ্ছি খান্দুয়া বা খান্দুরা, যেটাই বলি না কেন, সেখানে চলে যাচ্ছি, যেখানে রয়েছে পদ্মা নদী, এবং পদ্মা নদীর ওপারেই রয়েছে বাংলাদেশ। অবশেষে আমরা এসে উপস্থিত হয়েছি পদ্মা নদীর পুরো তীরে। আর এখন এখানে যে জায়গাটা এসেছি তার নাম খান্দুরা বা খান্দুয়া, যাই হোক না কেন, এটাই হচ্ছে পদ্মা নদী। একমাত্র পদ্মা নদী দেখা যায় নির্মল চরের ওখানে, বলেছিলাম গতদিন। তো নির্মল চরের মাঝখানে চর রয়েছে, ওইদিকে পদ্মার একটা বিশাল নদী রয়েছে। এই পাশে যে নদীটা রয়েছে সেটা ছোট নদী, পদ্মার একটা ভাগ, সেই ভাগ পার হয়ে নির্মল চরে যেতে হয়। আর ওপাশে বড় পদ্মা নদী ছিল, তার ওপাশে বাংলাদেশ। আর এখানেই সেই বড় পদ্মা নদীটা আমার চোখের সামনে দেখুন। আর এখন জোয়ার, কতটা জল চলে এসেছে। আর ওপাশে যেই চরটা রয়েছে তার নাম হচ্ছে লাড়ু খাক্কির চর। আমি মানে প্রথমে শুনে বুঝতে পারিনি, 3-4 বার শোনার পর জিজ্ঞেস মানে শুনলাম ভালো করে যে লাড়ু খাক্কির চর, ওটার এরকমভাবে কিছুটা কেটে বেরিয়ে গেছে এইখান থেকে বাংলাদেশের মধ্যে। আর এই পাশে কিছু রয়েছে ভারতবর্ষের মধ্যে, জমি রয়েছে ভারতবর্ষের, কিন্তু ওদিকে কেউ যায় না। আর পরে ওপাশেই বাংলাদেশ, মানে বাংলাদেশের মধ্যে লাড়ু খাক্কির চরটা বেশি পড়েছে। আর এখানে দেখুন এটা খান্দুরা, আর খান্দুরার বসার জায়গাগুলো এখানে বেশ ভালোই করা রয়েছে। তবে ভাঙনে এই জায়গার অবস্থা এই রকম। আর মাছ টাছ বেশ ভালোই ধরছে, মাছ ধরছে, কাপড় কাচছে, স্নান করছে পদ্মা নদীতে, বেশ ভালোই দৃশ্য দেখা যাচ্ছে এখানে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি যেই জায়গায় রয়েছি সত্যি আমার নমস্য জায়গা, এই জায়গার
দৃশ্য আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, এবং আপনারা জানতেন কি না এরকম একটা মুক্ত সংশোধনাগারের কথা সেটাও কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং বন্দে মাতরম এখানেই লেখা হয়েছিল, তার সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি বন্দে মাতরম। দেখুন তার প্রমাণ এই ফলকটি। তো রাখছি, টাটা।